এটা কান্ট লেকচার সিরিজের 55 নম্বর লেকচার। আমরা আজকে কান্ট গড বলতে কি বুঝেছেন সেটা আমরা আগের দিন আলোচনা করেছি। এখন কান্টের এই আলোচনার রাস্তাটা অনেকটা আগে থেকেই শুরু করেছিলেন, মানে তৈরি করছিলেন। তোমরা দেখেছো তিনি বিশেষ করে কজ এর আলোচনা করেছেন, সেই যেটা প্রাইমারি কজ সেটার আলোচনা করেছেন। সেটা ওয়ার্ল্ডের মধ্যে থাকতে পারে না, ওয়ার্ল্ডের বাইরে থাকতে পারে কিনা এরকম কোন কজ, সেটা নিয়ে আলোচনা করেছেন। কোন নেসেসারি বিইং থাকতে পারে কিনা সেটা কান্ট আলোচনা করেছেন। তো আজকে গডস এক্সিস্টেন্সের যে প্রুফগুলো, সেই প্রুফগুলোর আলোচনা শুরু হচ্ছে এবং গড বলতে তিনি কি বোঝাচ্ছেন সেটা বলেছেন। আমরা এখানে কিছু কথা মনে করিয়ে দেব, মানে ব্যাকগ্রাউন্ড, যাতে তোমাদের সুবিধা হয় যে কি কি জিনিস আমাদের লাগবে। আসলে আলোচনার শুরুতে টুলগুলো না বলে দিলে, কোন টুলগুলো তোমরা লাগাবে, আলোচনাটা হয় না। কাজে আগে তোমাদের, আমি প্রত্যেকদিনই যেটা চেষ্টা করি তোমাদেরকে টুলগুলো বলে দিতে, অর্থাৎ কান্ট তো প্রচুর কথা বললেন এতক্ষণ ধরে, তো তার মধ্যে কোন কথাগুলো এখানে লাগবে সেটা আলোচনা করা দরকার, মানে সেটা বলে উল্লেখ করে দেওয়া দরকার। ওই জায়গাগুলো নেসেসারি বিইং হয় কি হয় না সেটা একরকম ভাবে উনি আলোচনা করেছেন। এবং সেখানে একটা তিনি যখন ওই যে অ্যান্টিনমিতে, ফোর্থ অ্যান্টিনমিতে, থার্ড অ্যান্টিনমিতে উনি বললেন, এটা ফোর্থে বোধহয় ফ্রিডম ছিল। তো নেসেসারি বিইং এরকম হয় কিনা, আর একটা আলোচনা করেছিলেন কজ ওরকম হয় কিনা, প্রাইমারি কজ হয় কিনা আলোচনা করেছিলেন। এখন এই নেসেসারি বিইং হয় কিনা, আগে প্রাইমারি কজ হয় না, এটা তো প্রথমেই কেটে দিয়েছেন। কিন্তু এই নেসেসারি বিইং হয় কিনা, এখানে কিন্তু তার উত্তরটা একটু অন্য রকমের। ওখানে বলেছিলেন ওই ডিবেটটা মানে কেটে দিয়েছিলেন, অর্থে হচ্ছে যে ওই ডিবেটটা কোনো সলিউশন হবে না। ওই ডিবেটটা প্রাইমারি কজ আছে এর পক্ষেও যুক্তি আছে, প্রাইমারি কজ নেই এর পক্ষেও যুক্তি আছে। কান্ট বলছেন এখানে কোনো কনক্লুশনই আসা যাবে না। কিন্তু নেসেসারি বিইং এর প্রশ্নে তিনি কিন্তু একটু অন্য কথা বলছেন, এবং ফ্রিডমের প্রসঙ্গেও সে কথাটা বলছেন, তোমাদের বলেছিলাম। সেখানে তিনি বলছেন নেসেসারি বিইং আছে এটা কোনো সময় বলা যাবে না। কেন বলা যাবে না সেই কথাটা আবার মনে করিয়ে দেব। এবং কিন্তু নেসেসারি বিইং পসিবল এটা বলা যাবে, তার পসিবিলিটিটা আছে, ওটা দিয়েই কাজ চলে যাবে। কি কাজ চলবে? ওই পসিবিলিটিটাই হচ্ছে আমাদের আইডিয়াল। আইডিয়াল যেটা হয় সেটাকে অ্যাকচুয়াল হওয়ার দরকার নেই। আইডিয়ালটা অ্যাকচুয়াল নাও হতে পারে, জেনারেলি হয় না, আইডিয়ালটা অ্যাকচুয়াল হয় না। যে কোনো আইডিয়াল তুমি ধরো, আমার মনে বিউটির একটা আইডিয়াল আছে। আমরা অনেক সময় অনেক ছোটখাটো আইডিয়াল ধরি, এটা অ্যাবসলিউট আইডিয়ালের কথা বলা হচ্ছে। যেমন আমরা বলি অমুক মানুষটা আমার জীবনের আইডিয়াল, অমুক শিক্ষক আমার জীবনের আইডিয়াল, এরকম কথা আমরা বলি। কিন্তু আমরা জানি যে আমার যখন এনকাউন্টার হয় আরো বড় কোনো শিক্ষকের সাথে, আরো বড় কোনো সঙ্গীত শিল্পীর সাথে, তখন আমি বুঝি এরা অনেক ছোট, তার থেকে অনেক বড় কেউ আছেন। আমি হয়তো যার কাছে গান শিখছি তাকেই ভাবছি আইডিয়াল, কিন্তু ওর মতন গান গাইবো। কিন্তু যখন আমি বাড়ে গুলাম আলী খাঁ সাহেবের গান শুনছি, তখন আমি ভাবছি আরে বাবা ইনি তো কিছুই গান জানেন না, বড় গুলাম আলী খাঁ তো আসল গায়ক। তার থেকেও বড় গায়কের গান শুনছি বা বাদকের সঙ্গীত শুনছি। তখন আমি আইডিয়ালটাকে ক্রমশ, আমার আইডিয়ালটা আমি বুঝতে পারি, আমার আইডিয়ালটা হচ্ছে ওরকম আইডিয়াল নয়, তার কংক্রিট কোনো নিদর্শন হয় না, সেটা একটা অ্যাবসলিউট জিনিস। প্লেটো অ্যাবসলিউট বিউটির কথা বলেছিলেন।
অ্যাবসলিউট গুড এর কথা বলেছিলেন, কান্টের মাথায় সেই রকম একটা কিছু আছে, অ্যাবসলিউট বিউটি, অ্যাবসলিউট গুড, সেটা অ্যাকচুয়াল হওয়ার দরকার নেই এবং সেটাকে অ্যাকচুয়াল বলে প্রমাণ করা যায় না। কাজে আমরা যে এই আর্গুমেন্ট গুলো আলোচনা করেছি, সেই আর্গুমেন্টে যেটা প্রমাণিত হয় এরকম অ্যাকচুয়াল কিছু পসিবল, এই জন্য ওটাকে বলেছেন রেগুলেটিভ প্রিন্সিপাল। এই জন্য বলেন ওটা রেগুলেটিভ, তাই এই কারণে যে ওটা আমাদের সব থটকে রেগুলেট করে। কারণ আমার যে কোনো ইভ্যালুয়েশন সেটা কিন্তু ওইটার ওপর ডিপেন্ড করে, যে কোনো ইভ্যালুয়েশন একটা আইডিয়ালের ওপর ডিপেন্ড করে। যেমন আমি বললাম মিউজিক, ভালো মিউজিক কিনা, ভালো মিউজিক ভালো হওয়ার একটা আইডিয়াল নিশ্চয়ই আমার মধ্যে আছে, তাই এটাকে ভালো ওটাকে খারাপ এটা বুঝতে পারছি। আইডিয়ালটা অ্যাকচুয়াল নয়, অ্যাকচুয়াল হওয়ার দরকারও নেই, তাহলে ওটা রেগুলেটিভ প্রিন্সিপাল। এবং কান্ট বলবেন রেগুলেটিভ প্রিন্সিপালকে অ্যাকচুয়াল মনে করলে কনস্টিটিউটিভ দোষ হয়, ফ্যালাসি অফ কনস্টিটিউশন, কনস্টিটিউটিভ দোষ হয়। টু কনফিউজ বিটুইন দ্য রেগুলেটিভ প্রিন্সিপাল অ্যান্ড দ্য কনস্টিটিউটিভ প্রিন্সিপাল, এটা আমরা আগে বলেছিলাম। তাহলে গড হচ্ছেন সব পারফেকশনের এপিটম, কালেকশন, ওয়্যারহাউস। সেই গড অ্যাকচুয়াল, এটা বলার আমাদের দরকার নেই এবং এটা বলা সম্ভব নয়, প্রমাণ করা সম্ভব নয়। কান্ট বলবেন কোন ট্রান্সেন্ডেন্টাল জিনিসের বাস্তব অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়, কোন ট্রান্সেন্ডেন্ট জিনিসের বাস্তব অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়। বাস্তব অস্তিত্ব প্রমাণ করতে গেলে সেখানে তার সঙ্গে এক্সপিরিয়েন্সকে অবশ্যই জুড়তে হবে, এক্সপিরিয়েন্সকে না জুড়লে বাস্তব অস্তিত্ব প্রমাণ করা যায় না। উনি বলবেন সেন্সেশনকে জুড়তে হবে। সেন্সেশনটা সাবজেক্টিভ, খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করেছেন এটা মহান্তি তার কান্ট লেকচারসে। সেটা বলছেন যে সেটা কান্ট পরের দিকে বলেছেন কথাটা, এই জায়গায় বলেছেন, প্রথম দিকে বলেননি, এই জায়গায় এসে বলেছেন, এই জায়গায় নয় ঠিক। এটা হচ্ছে ওই কোথায় পাবে কথাটা, কথাটা পাবে হচ্ছে যেখানে ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন আলোচনা করা হচ্ছে, সেই সেকশনটায় পাবে। সেখানে উনি বলছেন সেন্সেশনটা হচ্ছে সাবজেক্টিভ কিন্তু ইনটুইশনটা অবজেক্টিভ। ইন হোয়াট সেন্স? সেন্সেশনটা তোমার মনের ভেতরে একটা কিছু করে, ইট স্ট্যান্ডস ফর নাথিং, বাট হোয়েন ইট বিকামস ইনটুইশন ইট বিকামস অবজেক্টিভ। ইন হুইচ সেন্স? কি সেন্সে অবজেক্টিভ হয়? এটা অবজেক্টিভ হয় কারণ তার একটা অবজেক্ট থাকে, অর্থাৎ সেটা সহজ কথায় তার একটা স্পেশিও টেম্পোরাল রেফারেন্স এসে যায়। সেন্সেশনটার অ্যাজ সাচ স্পেশিও টেম্পোরাল, তাহলে স্পেশিও টেম্পোরাল রেফারেন্স ছাড়া আমার মনের কাছে যে জিনিসটা আসে র ম্যাটারটা, সেটাকে কান্ট বলছেন যেটা আমি নিতে বাধ্য হই, যেটা নেসেসিটেটিং, সেটাকে উনি সেন্সেশন বলছেন। এবং সেটা যখন স্পেস টাইমে লোকেট করতে পারি সেটা কিন্তু তার অবজেক্ট এসে যায়। যেমন ধরা যাক একটা ব্রাউন কালার, অ্যাজ সাচ তো ব্রাউন কালারের সেন্সেশন হলো বুঝতে পারি, কিন্তু সেটা র ম্যাটার, কিন্তু তার সঙ্গে ফর্মটা যেই জুড়ে যায় তখন ব্রাউনটা কোনো স্পেস আছে, তার স্পেসে স্পেশাল লোকেশন আছে, কারণ তার একটা শেপ আছে, তার একটা সাইজ আছে ব্রাউন কালারের, তাহলে তার একটা স্পেশাল লোকেশন আছে। সেটা বাইরে কোনো একটা দূরে আছে কি কাছে আছে, এরকম একটা দূরে কাছের ব্যাপার আছে, ডেপথ আছে তার। কাজেই আমি ব্রাউন কালারটাকে একটা স্পেসে বুঝছি, এটা কিন্তু অবজেক্টিভ। ঠিক তেমনি আমি দুঃখকে যখন টাইমে বুঝছি, আমার পেইন, যন্ত্রণাকে যখন আমি টাইমে বুঝছি, সেটা কিন্তু অবজেক্টিভ হয়ে যাচ্ছে।
যন্ত্রণা অ্যাজ সাচ তার কোনো টাইম নেই, কান্ট এইভাবে বলতে চাইছে। তাই সেন্সেশনটা স্পেস টাইমে নয়, সেই জন্য সেটা সাবজেক্টিভ। আর তার মানে কি ওরকম স্পেস টাইম ছাড়া সেন্সেশন হয় না? কান্ট এরকম বলছেন না এমপিরিসিস্টদের মতন আগে সেন্সেশন হয় তারপর তার পারসেপশন হয়, এরকম ব্যাপারটা কান্টের ক্ষেত্রে তো গল্পটা নেই। ওটা আমরা চিন্তায় আলাদা করছি। সেন্সেশনটা স্পেস টাইমের মধ্যেই আসে, কিন্তু স্পেস টাইম বাদ দিয়ে যেটা পড়ে থাকে, যে অ্যাপিয়ারেন্সটা পড়ে থাকে, সেই অ্যাপিয়ারেন্সটা হচ্ছে সেন্সেশন। আর সেটাই আমাদের ওয়ার্ল্ডের সঙ্গে একমাত্র কানেকশন, কিন্তু সেটা অবজেক্টিভ নয়, সেটা সাবজেক্টিভ। তার সঙ্গে স্পেস টাইমের ফর্ম জুড়লে সেটা অবজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, এটা হলো। পরের প্রশ্ন হচ্ছে নেসেসিটি কোথায় থাকে, নেসেসিটির প্রশ্ন আসবে। এই কথাটা আমরা আগে বলেছিলাম। নেসেসিটি বলতে কান্ট কি বোঝেন একটু দেখো, সেকশনটা একটু পিছিয়ে যাও, পুরনো কথা বলি। দেখি জায়গাটা যদি খুঁজে পাই। সেটা হচ্ছে তোমরা যে বইটা দেখছো সেই বইয়ের পেজ 321, একটু পিছিয়ে যাও। নেসেসিটি, পসিবিলিটি, নেসেসারি বিং নিয়ে তো আলোচনা করবো, তো নেসেসিটি কাকে বলে এটা তো বুঝতে হবে। তো কি বলতে চাইছেন? Whatever agrees with the formal conditions of experience in accordance with intuition and concepts, তাহলে ফর্মাল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স এর সঙ্গে যা এগ্রি করে, যা মিলে যায়। ফর্মাল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স কি? ফর্মাল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স হচ্ছে ইনটুইশন আর কনসেপ্টস। মানে ইনটুইশন বলতে স্পেস টাইম আর কনসেপ্টস, এগুলো হচ্ছে কন্ডিশন। এখানে ইনটুইশন অর্থে স্পেস টাইম, মানে ইনটুইটেড অর্থে। তাহলে স্পেস টাইম আর কনসেপ্টস এর সঙ্গে যা মিলে যায় সেগুলোই পসিবল। সহজ কথায় কি বললে হয়, অন্যভাবে ঘুরিয়ে কান্টের কথাটা বললে আমরা, যেটা আমাদের বুঝতে সুবিধা হয়, যার উপর স্পেস টাইম চাপানো যায়, যেটা স্পেস টাইমে থাকে, থাকতে পারে, এবং যেটা, যার উপর কনসেপ্ট চাপানো সম্ভব, সেটাই পসিবল। তাহলে দেখো, এই ডেফিনিশন যদি গ্রহণ করো, তাহলে গড প্রথমেই বাদ হয়ে যায়। কেন? কারণ গড তো ট্রান্সেন্ডেন্ট অবজেক্ট, স্পেস টাইমে থাকতেই পারে না। তাহলে গড ইম্পসিবল অবজেক্ট হয়ে যায় এই ডেফিনিশন দিলে। তাহলে এখানেই গড কেটে যাচ্ছে। তাহলে গডের আলোচনা করছেন কেন কান্ট? দেখা যাক। অ্যাকচুয়াল কাকে বলছেন? দ্যাট which is connected with the material conditions of experience of sensation। তাহলে মেটেরিয়াল কন্ডিশন অফ এক্সপিরিয়েন্স, যার সঙ্গে আমাদের ওয়ার্ল্ডের সঙ্গে, এক্সপিরিয়েন্সের সঙ্গে ওয়ার্ল্ডের একটা যোগ আছে, এই যোগটা স্থাপন করে সেন্সেশন। এটাকেই মেটেরিয়াল কন্ডিশন বলা হয়। যেখানে আমার সেন্সেশন হয়নি অথচ এক্সপিরিয়েন্স হয়েছে, ধরা যাক হ্যালুসিনেশন, সেখানে কিন্তু মেটেরিয়াল কন্ডিশনটা ফুলফিলড হয়নি, তাই জন্য ওটা অ্যাকচুয়াল নয়। কিন্তু যেখানে মেটেরিয়াল কন্ডিশনটা ফুলফিলড হয়েছে, এই সেন্সেশন আছে, সেখানে সেটা অ্যাকচুয়াল হলো। তাহলে গড তো অ্যাকচুয়াল হতে পারবে না সেন্সেশন নেই, পসিবলও হতে পারে। স্যার হ্যাঁ বলো। বলছি যে হ্যালুসিনেশনের ক্ষেত্রেও তো আমাদের মানে ম্যাটেরিয়াল কন্ডিশনটা থাকেই, মানে সেন্সেশনটা তো হয় অনেক সময়। না, বলছেন এটা কান্ট বলবেন না। তার কারণ মানে আমাদের কন্টেন্টটা থাকে, মানে ওই ম্যাটারটা থাকে, কিন্তু ম্যাটারটা সেন্সেশনের মতন ম্যাটার নয়, যেটাকে অবজেক্টিফাই করা যায়।
ম্যাটারটা তো মেন্টাল অবস্থায় থাকে, মানে মেন্টাল ম্যাটার, কিন্তু এক্সটার্নাল ওয়ার্ল্ডে তো তার কোনো এক্সিস্টেন্স নেই, বা এভাবে বললে রেফারেন্স নেই স্পেস হ্যালুসিনেশনের টাইমের ক্ষেত্রে। ডিফারেন্স নেই, ওটা অ্যাকচুয়াল ওয়ার্ল্ডকে কানেক্ট করে না। এখন তোমার মনে যে প্রশ্নটা আসছে সেটা খুব জায়েজ প্রশ্ন। কান্টের ফ্রেমওয়ার্কে থেকে এই প্রশ্নটা এক্ষুনি উত্তর পাবে না আমার কাছে, সেটা একটা জায়েজ প্রশ্ন। একটু অন্যভাবে তোমার প্রশ্নটাকে ফর্মুলেট করছি, দেখো তোমার কথাটা আমি বলতে পারছি কিনা। কান্টের ফ্রেমওয়ার্কের মধ্যে দাঁড়িয়ে কান্ট তো অবজেক্ট দিয়ে, মানে অবজেক্টের দিক থেকে দিয়ে বলতে পারেন না যে অবজেক্ট নেই সেহেতু ওটা হ্যালুসিনেশন, এটা তো বলার কান্টের সুযোগ নেই। কান্টের তো ইনসাইড আউট স্টোরি, তাই তো? তাহলে হ্যাঁ তাহলে একটা রিয়েল টেবিলের এক্সপিরিয়েন্স, যেটা সেন্সেশন হচ্ছে, যেখানে সেন্সেশন আছে এবং যেখানে হ্যালুসিনেশন হচ্ছে, এই দুটোর মধ্যে কান্ট কি করে পার্থক্য করবে? এটাই তো তুমি বলতে চাইছো। সেখানে তো একই রকম হ্যাঁ সেন্সেশনের একই মতো, রকম। কিন্তু আমি হ্যাঁ স্যার। রিয়েল টেবিলের এক্সপিরিয়েন্সের থেকে আমি টেবিলে চলে যেতে পারছি, কিন্তু হ্যালুসিনেটরি এক্সপিরিয়েন্সের থেকে আমি টেবিলে চলে যেতে পারছি না। এটা কেন হচ্ছে? কান্টের এখানে উত্তরটা খুব সীমিত, মানে অল্প কথা বলেছেন। একটু মনে করিয়ে দিই কি বলেছেন। আমরা সেখানেও ডিস্যাটিসফ্যাকশন প্রকাশ করেছিলাম। সেটা হচ্ছে এই, কান্ট কিন্তু ওই অবজেক্ট দিয়ে পার্থক্য করতে পারবেন না যেভাবে মানে অন্যরা করেন, এমপিরিসিস্টরা যেভাবে করবেন অবজেক্ট দিয়ে পার্থক্য, মানে অন্য রিয়েলিস্টরা যেভাবে করবেন, ট্রান্সেন্ডেন্টাল রিয়েলিস্ট নয়, মানে এম্পিরিক্যাল রিয়েলিস্ট নয়, ট্রান্সেন্ডেন্টাল রিয়েলিস্ট যেভাবে পার্থক্যটা করবেন যে অবজেক্টটা ট্রান্সেন্ডেন্টালি আছে এবং এক জায়গায় অবজেক্ট আছে, এক জায়গায় অবজেক্ট নেই। হ্যালুসিনেশনের ক্ষেত্রে অবজেক্টটা নেই, তাই ওখানে রিয়েল সেন্সেশন হচ্ছে না, ওখানে রিকালেকশন একভাবে কাজ করছে। এই এই এক্সপ্লানেশনটা কান্টের কাছে অ্যাভেইলেবল নয়। তাহলে ওখানে কি হয়? কান্ট বলছেন আমাদের তো কিছু সেন্সেশন ওখানে থাকে, এখন সেন্সেশনের সঙ্গে অবজেক্ট মিলে যায় কেন? অবজেক্টের সঙ্গে কানেকশনটা কিসের থ্রুতে হয়? স্পেস টাইম শুধু নয়, স্পেস টাইম অ্যান্ড কনসেপ্ট উনি বলেছেন। ওই গন্ডগোলটা ওইটা হয়, হয় স্পেস টাইমে গন্ডগোল হবে, না হলে কনসেপ্টে গন্ডগোল হবে। তাই অন্যটা অন্য জায়গায় লাগিয়ে ফেলেছি। এই পর্যন্ত কান্টের ব্যাখ্যা, সেখানেই ভুল হয়। কিন্তু এই ব্যাখ্যাটা খুব বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় না, এই কারণে যে আমি ভুল ফর্ম, মানে ম্যাটারের ওপর ভুল ফর্ম লাগিয়ে ফেলছি কোনো কারণে, যেটা যে কোনো কারণেই হোক। কিন্তু ম্যাটারের ওপর ভুল ফর্ম যে লাগিয়েছি সেটা কি দিয়ে ডিটারমিন হবে? সেটা ডিটারমিনেশনের কান্ট কোনো রাস্তা বলে দেননি। ভুল ফর্ম কি করে লাগিয়েছি? আমার তো একই রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে যখন আমি যে হ্যালুসিনেশনের মধ্যে থাকে তার একই রকম টেবিলের এক্সপিরিয়েন্স বা মানুষের এক্সপিরিয়েন্স হয়। তাহলে সে যে ভুল লাগাচ্ছে আর আমি যে ঠিক লাগাচ্ছি, ফর্মের মধ্যে স্পেস টাইম আর ক্যাটেগরি সবগুলোকেই আমি ফর্ম বলছি এখানে। ফর্ম ম্যাটার ওই অর্থে ফর্ম, স্পেস টাইম অর্থে ফর্ম না। এই ম্যাটারের উপর আমি যে ভুল ফর্ম লাগাচ্ছি সেটা আমি কি করে ডিটারমিন করছি? এক তো বুঝতে পারছি না, যে যে হ্যালুসিনেশনে থাকে সে তো বুঝতে পারে না। কিন্তু যদি না বুঝতেই পারে, আমরা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিসিসে যাই, ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিসিসে ওটা কি করে পার্থক্য করা যাবে যে ওটা আলাদা ওটা আলাদা? যারা পার্থক্যটা করেন তারা তো মানে ট্রান্সেন্ডেন্টাল, মানে তারা হচ্ছেন ট্রান্সেন্ডেন্টাল রিয়েলিস্ট, কিন্তু কান্ট তো ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিস্ট। কাজেই ওই দিক থেকে ওই দিক থেকে তো পার্থক্যটা করতে পারবে না। কান্টের এখানে কিন্তু একটা খুব বড় সমস্যা আছে। কান্টের এই যে
তুমি ঠিক জায়গায় ধরেছো। কান্টের এই যে এক্সপ্লানেশন অফ এরার, মানে পারসেপচুয়াল এরার, ইলিউশন হতে পারে বা হ্যালুসিনেশন হতে পারে, সেই এক্সপ্লানেশনটা কি খুব স্যাটিসফ্যাক্টরি বলে মনে হয় না। যেহেতু তিনি এম্পিরিক্যাল রিয়েলিস্ট হলেও যাচ্ছেন হচ্ছে ইনসাইড আউট স্টোরি। ইনসাইড আউট স্টোরি হলে আমরা তো সবসময় হ্যালুসিনেশনের ক্ষেত্রেও তাই করি, ইলিউশনের ক্ষেত্রেও তাই করি, বাইরের অবজেক্টটাকে পজিট করে ফেলি, বাধক জ্ঞানের দ্বারা সেটা বাধিত হয়, আমরা তো ইনসাইড আউট করেই ফেলি আমাদের স্বাভাবিক সত্যি করে। কান্ট ওখানে ঠিক কথাই বলছেন, ইনসাইড আউট স্টোরি, আমরা ইনসাইড আউট ওখানেও করে ফেলি। কাজে এদিক থেকে ব্যাখ্যাটা খুব সুন্দর, কিন্তু উল্টো দিক থেকে ব্যাখ্যাটা খুব একটা ভালো হচ্ছে না। এটা কান্টের একটা সমস্যা। সমস্যাটা এখানে থাক, এটার ভেতর আমরা আজকে ঢুকতে চাইছি না। আজকে আমরা পসিবিলিটি আর নেসেসিটি নিয়ে বুঝি সেটা। তারপরে বলছেন যে নেসেসারি কোনটা, that whose connection with the actual is determined in accordance with the general conditions of experience exists necessarily। তাহলে যেটা জেনারেল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স মানে কি, ওই ফর্মগুলো, সেগুলোর সঙ্গে যার সঙ্গে ওই জেনারেল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্সের কানেকশন আছে, সেটা নেসেসারি। এবং কানেকশনটা কিরকম, ডিটারমিন্ড, কানেকশনটা ডিটারমিন্ড কানেকশন, ডিটারমিনেশন কানেকশন। তাহলে পসিবল কোনটা, যেটা ওই কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স, ফর্মাল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্সের সঙ্গে মানে এগ্রি করে, যেটা ওই স্পেস টাইম আর কনসেপ্টের সঙ্গে এগ্রি করে, অর্থাৎ যার উপর স্পেস টাইম কনসেপ্ট বসতে পারে, সেটাই হলো এটা মানে পসিবল। কিন্তু নেসেসারির ক্ষেত্রে কিন্তু এটা বলছেন না যে ফর্মাল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্সের সঙ্গে এগ্রি করতে হবে। সেখানে কি বলছেন, জেনারেল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ সেগুলো যে কোনো এক্সপিরিয়েন্সের সঙ্গে হতে গেলেই যেটা লাগে সেইটার সঙ্গে এগ্রি করতে হবে, শুধুমাত্র স্পেস টাইম আর কনসেপ্টের সঙ্গে করলে হবে না। তার মানে কি, আমাদের যে কোনো এক্সপিরিয়েন্স হতে গেলেই সেটা লাগবে, সেটাকে উনি নেসেসারি বলছেন। এইবার দেখো সমস্যাটা কি, গড তো অ্যাকচুয়াল হতে মানে পসিবল হতে পারবে না এই অর্থে। তাহলে এইখানে তিনি কি ধরনের অ্যাকচুয়ালিটি, পসিবিলিটি আর নেসেসিটির কথা বলছেন, সবই কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স দিয়ে বলছেন। যার সঙ্গে সেন্সেশন থাকে সেটা অ্যাকচুয়াল, যেটা ফর্মাল কন্ডিশনের সঙ্গে এগ্রি করে সেটা পসিবল, যেটা জেনারেল কন্ডিশনের সঙ্গে দ্বারা ডিটারমিন্ড হয় সেটা নেসেসারি। কার কন্ডিশন, এক্সপিরিয়েন্সের কন্ডিশন। তাহলে সবটাই তিনি এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের অ্যাকচুয়ালিটি, পসিবিলিটি এবং নেসেসিটি বলছেন। ক্লিয়ার? তাহলে ট্রান্সেন্ডেন্ট ওয়ার্ল্ডের, এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের অ্যাকচুয়ালিটি, পসিবিলিটি আর নেসেসিটির কথা উনি বলছেন। ট্রান্সেন্ডেন্ট ওয়ার্ল্ডের নেসেসিটি এর মধ্যে পড়ে না। তাহলে কি ট্রান্সেন্ডেন্ট নেসেসিটি বলে কিছু আছে? উনি অদ্ভুতভাবে বলছেন ট্রান্সেন্ডেন্ট নেসেসিটি আছে বলা যাবে না, ট্রান্সেন্ডেন্ট নেসেসিটি পসিবল। নেসেসিটি পসিবল, অদ্ভুত কথা। তাহলে কোন মেটা লেভেলে যাচ্ছেন উনি ভেবে দেখো, যে নেসেসিটিটাও পসিবল। এবার পরের পয়েন্টে আসি, নেসেসিটিটা কোথায় থাকে? অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের পসিবিলিটি, নেসেসিটি ইত্যাদি বললাম, এই যে মোডালিটি, এই পসিবিলিটি, অ্যাকচুয়ালিটি
নেসেসিটি এটাকে তো উনি মোডালিটি বলেন সহজ কথায়। মোডালিটি কোথায় থাকে? ওয়ার্ল্ডে থাকে? কান্টের উত্তর হচ্ছে না। তোমাদের মনে করিয়ে দিয়ে এটা আগে বলা হয়েছে, সবটাই আগে বলা হয়েছে। কান্টের উত্তর হচ্ছে না। অ্যাকচুয়ালিটি, পসিবিলিটি, মোডালিটি এগুলো কোনো অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের বিষয় নয়। হিউম পার্থক্য করেছিলেন ইজ আর অটের মধ্যে এবং বলেছিলেন ইজটা এই ওয়ার্ল্ডের বিষয় এবং অটটা ওয়ার্ল্ডের বিষয় নয়। কান্ট কিন্তু মানে ইজ অট ছাড়া আর একটা পার্থক্য করছেন। হিউমের কথাটা পুরোপুরি মেনে নিলেন, ইজ অট দুটো আলাদা জিনিস। এই ওয়ার্ল্ডটা ইজের ওয়ার্ল্ড, মানে ফ্যাক্টের ওয়ার্ল্ড। অট ঔচিত্যের জগৎ নয়, মানে এথিক্স এই ওয়ার্ল্ডে তেমন ভাবে নেই। ওয়ার্ল্ডটাকে পুরোপুরি ব্যাখ্যা করে দেওয়া যাবে, আমাদের সব অ্যাকশনকে ব্যাখ্যা করে দেওয়া যাবে ইন টার্মস অফ ফিজিক্স, কান্টের বিশ্বাস। তাহলে অটটা আর একটা লেভেলে ভাবতে হবে, অটটা এখানে নেই। হিউম বললেন অটটা তাহলে নেই, ছেড়ে দাও। অট একটা ফিলিং বলেছেন, তার অন্য লেখায় আছে, মানে ট্রিটিজে আছে। অটটা একটা ফিলিং। ট্রিটিজটা সাধারণত পড়া হয় না, কিন্তু ট্রিটিজে কথাটা আছে। কিন্তু কান্ট আরেকটা কথা বললেন, শুধু অট নয়, মাস্টটাও ওয়ার্ল্ডে নেই। হিউম এই কথাটা বলেছেন, একটু অন্য ভাষায় বলেছেন। বলেছেন ওয়ার্ল্ডে নেসেসিটি নেই, তাই তো বলেছেন কজাল কানেকশন, নেসেসারি কানেকশন, এরকম কানেকশন ওয়ার্ল্ডে নেই। এটা আমাদের এক্সপেকটেশন, মনে আছে। অর্থাৎ মনে যেটা আছে সেটা এক্সপেকটেশন, এটা সাইকোলজিক্যাল এবং সেটা অ্যাকচুয়াল নেসেসিটি নয়। সেটা হচ্ছে একটা এক্সপেকটেশন, একটা জাস্ট একটা ফিলিং টাইপ অফ থিং, একটা এক্সপেকটেশন এবং একটা কাস্টম। এই সমস্ত শব্দ উনি ইউজ করেছেন। তো সেটা তো প্রকৃত নেসেসিটি নয়। কিন্তু কান্ট তাতে স্যাটিসফাইড নন। কান্ট বলছেন নেসেসিটি আছে। নেসেসিটি কোথায় আছে? নেসেসিটি আমাদের থটে আছে, ওয়ার্ল্ডে নেই। সেই নেসেসিটি আমরা ওয়ার্ল্ডের উপর আরোপ করি, কিন্তু অ্যাকচুয়ালি নেসেসিটি আছে হচ্ছে আমাদের থটে। তাহলে বস্তুগুলোর মধ্যে নেসেসারি কানেকশন নেই। তুমি এটা কান্টের কাছে কোনো, এটা কান্ট বলবেন না যে ওয়াটার ইজ নেসেসারিলি H2O। কি বলবেন যে নেসেসিটিটা হচ্ছে মেটাফিজিক্যাল। এইখানে ক্রিপ্কের সাথে কান্টের ঝগড়া হবে কোনদিন সময় হলে। আমি ইন্টারেস্টিং ঝগড়াটা খুব, ক্রিপ্কে কি করে কান্টকে কাটছেন, খুব ইন্টারেস্টিং জায়গাটা। উনি আপনারাই কি তো কেটে দিচ্ছেন, সিনথেটিক আপনারা কে কেটে দিচ্ছেন ক্রিপ্কি, পুরো কান্টিয়ান ফিলোসফি ভেঙে পড়বে। ক্রিপ্কে বলছেন ওয়াটার ইজ H2O ইজ এ নেসেসারি প্রপোজিশন, এবং এটা একটা ফ্যাকচুয়াল প্রপোজিশন, ওয়ার্ল্ডে আছে নেসেসিটিটা। ওয়াটারকে নেসেসারিলি H2O হতে হবে। কাজে ওই ক্রিপ্কি পাটনামকে টুইন আর্থ থট এক্সপেরিমেন্ট করতে দেবেন না। বলবেন ওয়াটার যে কোনো পসিবল ওয়ার্ল্ডেই H2O। মানে পাটনামের টুইন আর্থ থট এক্সপেরিমেন্ট সিরিয়াসে খারিজ। অন্য আর্থ হলেও সেখানে ওয়াটার হতে গেলে সেটাকে H2O হতে হবে। ওটা ওয়াটারের মতো দেখতে, সিমিলার টু ওয়াটার সামথিং, তাকে ভুল করে ওয়াটার বলে। বা হতেই পারে যে বিভিন্ন ভাষায় একই জিনিস, একই শব্দ বিভিন্ন জিনিসকে বোঝায়, একই শব্দ বিভিন্ন জিনিসকে বোঝাতেই পারে। তাদের ভাষায় হয়তো ওয়াটার বলতে ওটাকে বোঝায়, বোঝাতে পারে। কিন্তু যে ওর থেকে যে কনক্লুশনটা ড্র করতে চাইছিলেন পাটনাম টুইন আর্থ থট এক্সপেরিমেন্ট থেকে, সেই কনক্লুশনটা ড্র করা যাবে না, কি বলবেন। উনিও এক্সটার্নালিস্ট, কিন্তু অন্যভাবে। ওই আর্গুমেন্টটা ওইভাবে দাঁড়াবে না, ওয়াটার তো সব ওয়ার্ল্ডেই H2O। যাই হোক,
কিন্তু কান্টের কাছে এই নেসেসিটিটা ওয়ার্ল্ডে থাকে না, নেসেসিটিটা আমরা ওয়ার্ল্ডের উপর আরোপ করি। আরেকটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে, যেহেতু এটা এক্সপিরিয়েন্সটা মনের বিষয়, কিছু নেসেসারি প্রিন্সিপাল আছে, কারণ আপনার প্রিন্সিপালস আছে, সেগুলো নেসেসারি, কিন্তু সবই দেখো মেন্টাল জিনিস, ওয়ার্ল্ডে আরোপিত হয়। কিছু নেসেসারি কনসেপ্টস আছে, যেগুলো আপনার কনসেপ্টস, সেগুলো ওয়ার্ল্ডের উপর আরোপিত হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কান্ট বলছেন যে এই যে আইডিয়াল, ট্রান্সেন্ডেন্টাল আইডিয়াল, এটা তো আরেকটা লেভেলের বিষয়। তাহলে ফার্স্ট লেভেলে হচ্ছে একদম র এক্সপিরিয়েন্স, সেকেন্ড লেভেল হচ্ছে ল, মানে রুল, ল নয় রুলস, যে রুলগুলো অনুসারে, এগুলো ইমপ্লিসিট রুল, যে রুল অনুসারে আমরা ক্যাটেগরি গুলোকে অ্যাপ্লাই করি। যেখানে সেখানে তো কজালিটি অ্যাপ্লাই করি না, যেখানে সেখানে রেসিপ্রোকাল কজালিটি অ্যাপ্লাই করি না, যেখানে সেখানে নেসেসিটি অ্যাপ্লাই করি না। তাহলে কিছু রুল আছে, ইমপ্লিসিট রুল আছে, রুলগুলো কান্ট বলে দেননি যে কিভাবে কখন অ্যাপ্লাইড হবে, কি কি রুল আছে, কিন্তু আমরা যেন ইমপ্লিসিটলি বুঝতে পারি যে কোথায় অ্যাপ্লাই করতে হবে কজালিটি, কোথায় অ্যাপ্লাই করতে হবে রেসিপ্রোকাল কজালিটি, কোথায় অ্যাপ্লাই করতে হবে সাবস্টেন্স অ্যাট্রিবিউট, এগুলো আমরা বুঝতেই পারি, কোনো অসুবিধা হয় না। আমরা কজালিটির জায়গায় সাবস্টেন্স অ্যাট্রিবিউট আর সাবস্টেন্স অ্যাট্রিবিউটের জায়গায় কজালিটি এরকম অ্যাপ্লাই করি না, কেউ করে না। সে যে ভাষাভাষী, যে দেশে যেমন লোক হোক, তার সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড যাই হোক, সে অ্যাবরিজিনাল হোক যাই হোক, এই ক্যাটেগরি মিস্টেক এখানে কেউ করে না। কাজেই ওর কিছু রুল আছে যেগুলো আমাদের ভেতর ইনবিল্ট, সেগুলোকে আবিষ্কার করা যায় বলে কান্টের বিশ্বাস, এবং সেগুলোই হচ্ছে এই ক্যাটেগরি গুলো। এর বেশি কান্ট বলেননি। তার উপরের লেভেলে কি, তার উপরের লেভেলে হচ্ছে অ্যানালিটিক অফ প্রিন্সিপালস এর, যেখানে তিনি আলোচনা করছেন কতগুলো প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল গুলো অনুসারে এই ক্যাটেগরি গুলো অ্যাপ্লাইড হয়। সেটা তাহলে ক্যাটেগরি গুলো রুলস, রুলগুলো গভর্ন হয় বাই প্রিন্সিপালস। এবার তার উপরের লেভেলে যাও, এই পর্যন্ত হলো ট্রান্সেন্ডেন্টাল রুলস গুলো, ট্রান্সেন্ডেন্টাল রুলস, প্রিন্সিপালস গুলো হলো ট্রান্সেন্ডেন্টাল প্রিন্সিপালস। তাহলে রুলস আর অ্যাবাউট এক্সপিরিয়েন্স, প্রিন্সিপালস আর অ্যাবাউট কনসেপ্টস। তাহলে পরের লেভেল উঠলে ফার্স্ট লেভেল এক্সপিরিয়েন্স, 1 লিখে নাও এক্সপিরিয়েন্সের পাশে, আর 2 এ হচ্ছে তার উপরের লেভেলে গেলে কনসেপ্টস, কনসেপ্টস আর অ্যাপ্লাইড টু এক্সপিরিয়েন্স, মানে সেন্সেশন, ইনটুইশন এটসেট্রা। তারপরের লেভেলে, এখন এই যে ফার্স্ট লেভেলটা বললাম, যেটা একটা শব্দ কান্ট ইউজ করেননি ওখানে, রিপ্রেজেন্টেশন অর্থটাও নয়, একটা শব্দ ওই লেভেলটার জন্য ইউজ করেননি, মানে ফার্স্ট লেভেল, যেটা এক্সপিরিয়েন্সের সঙ্গে কানেক্টেড, শুধু ওটাকে পুরোটাকে এক্সপিরিয়েন্স বলে না, কারণ কনসেপ্টস অ্যাপ্লাইড হওয়াটাকেও এক্সপিরিয়েন্স, হওয়ার পরে এক্সপিরিয়েন্স হয়, কমপ্লিটটাকে এক্সপিরিয়েন্স বলে। তাহলে আমার ওই এক্সপিরিয়েন্সের ম্যাটার সেটা, তাহলে সেটা ফার্স্ট লেভেল। তার উপর কনসেপ্ট অ্যাপ্লাইড হয়, কনসেপ্টটা হায়ার লেভেল, যেটা সেন্সেশনের ওপর বা ইনটুইশনের ওপর অ্যাপ্লাইড হয়। থার্ড লেভেলটা হচ্ছে প্রিন্সিপালস, যে প্রিন্সিপালস গুলো গভর্ন করে যে কনসেপ্টস অ্যাপ্লিকেশন, কনসেপ্টস গুলো ওই প্রিন্সিপাল অনুসারে চলে, যেখানে প্রিন্সিপালস এ আলোচনা করেছেন, আমরা আলোচনা করেছি। এবার এই লেভেল থেকে চলে গেলে ফোর্থ লেভেল আর একটা পেলাম, এই লেভেলটা হচ্ছে ওই ট্রান্সেন্ডেন্ট মানে আইডিয়াল অফ পিওর রিজনের লেভেল। তাহলে এখন আমরা ফোর্থ লেভেলে আছি, লেভেল ভাগ করো কান্টে, ফোর্থ লেভেলে আছি। এইখানে নেসেসিটি, এটা কিন্তু এই নেসেসিটি নয়, ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি। পসিবিলিটি, এই পসিবিলিটি নয়, কারণ এটা তো কোনো কিছুর, কোনো এক্সপিরিয়েন্সের সঙ্গে কানেক্টেড নয়, কিন্তু নেসেসিটি এবং পসিবিলিটিকে কান্ট ডিফাইন করেছেন এক্সপিরিয়েন্সের টার্মে, কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্সের টার্মে।
তাহলে তো এটা কোনো এক্সপিরিয়েন্সের কন্ডিশনের সঙ্গে এটা কানেক্টেড নয়। কাজে এটাকে এই লেভেলে ভাবাই যাবে না, এই নেসেসিটি পসিবিলিটি এগুলো মধ্যে ধরাই যাবে না। তাহলে চলো এখানে যে পসিবিলিটি, সেই পসিবিলিটি এটা, সেটা কি কান্ট আরেক রকম পসিবিলিটি নেসেসিটি মানেন? হ্যাঁ মানেন। সেটা হচ্ছে লজিক্যাল পসিবিলিটি, লজিক্যালি পসিবল। এবং উনি বলবেন আমাদের চিন্তার জন্য ওটা নেসেসারি। দেখো এখানে একটা শিফট অফ মিনিং আছে। শিফট অফ মিনিং হচ্ছে এই অর্থে যে আমাদের চিন্তার জন্য যদি ওটা নেসেসারি হয়, তাহলে এই থার্ড কন্ডিশনটা লেগে যায়, দ্যাট হুজ কানেকশন উইথ অ্যাকচুয়াল ইজ ডিটারমিন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য জেনারেল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স। তাহলে ওটা জেনারেল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স হতে গেলে সেটা দরকার হবে। কিন্তু একটু খেয়াল করতে হবে, কনফিউশনটা করা যাবে না। কারণ বলছে হুজ কানেকশন, ওটার ডাইরেক্ট কোনো কানেকশন নেই। হুজ কানেকশন উইথ দ্য অ্যাকচুয়াল, গডের ডাইরেক্ট কানেকশন উইথ দ্য অ্যাকচুয়াল নেই। কাজে এই কন্ডিশনের ভিতর তুমি ঠেসে ঢোকাতে চাইলেও এই কন্ডিশনের মধ্যে ফেলতে পারবে না, কারণ কানেকশন উইথ দ্য অ্যাকচুয়াল নেই। এটা খুব একটা সমস্যার জায়গা। এবার গডে যাওয়া যায়। তাহলে ওখানে একটা লজিক্যাল পসিবিলিটির কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে ওটা আমাদের ক্ষেত্রে নেসেসারি, কারণ আইডিয়াল হিসেবে নেসেসারি। এই আইডিয়ালটা কিন্তু এক্সপিরিয়েন্স হওয়ার জন্য দরকার নেই। দেখো আইডিয়ালটা সবসময় দরকার এক্সপিরিয়েন্সের ইভ্যালুয়েশনের জন্য। আমার লালের এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটা যে মাত্রার লালই হোক, সেটার জন্য কোনো আইডিয়াল দরকার নেই। কিন্তু যখন যেই আমার সেটার ইভ্যালুয়েশন হচ্ছে গাঢ় লাল বললে, তাহলে কিন্তু আইডিয়াল দরকার আছে। তার মানে কিসে গাঢ় লাল হয় সেটা আমি বুঝি, একটা আইডিয়াল আছে। হালকা লাল কিসে হয়, গাঢ় লাল কিসে হয়, নিশ্চয়ই কোনো মাত্রা অনুসারে আমি বলছি। তাহলে সবসময় ইভ্যালুয়েশনের জন্য দরকার। কিন্তু একটু খেয়াল করলে দেখবে এই যে ইভ্যালুয়েশনের লেভেলে যখন যাবে, সেটা ঠিক এই ওয়ার্ল্ডের জিনিস নয়। লাল নীল সবই, এটা কিন্তু আমার ইন্টারপ্রিটেশন, বলে রাখছি এই জায়গাটা। লাল নীল এগুলো জগতে আছে, সত্যি করে তুমি ওই শেডের লাল দেখতেই পারো, ওই একটা পিচের একটা টোন শুনতেই পারো, মিউজিকের একটা কি শুনতেই পারো। কিন্তু সেটা যে সা বা ধা, এটা একটা ইভ্যালুয়েশনের উপর ডিপেন্ড করে। ওটা নিজে নিজে সাও নয়, ধাও নয়, এটা কিছুই নয়। আমরা বললাম যে ওটা আমাদের তৈরি করা, আমরা একটা চাপানো, ওটাকে আমি একটা ক্রাইটেরিয়ান অনুসারে ওটাকে সা বা ধা কিছু একটা ধরছি। ক্রাইটেরিয়ানটা কিন্তু আমার তৈরি করা। অনেক ক্ষেত্রেই এটা আমার কনসিয়াসলি তৈরি করা নয়। আর যেগুলো কনসিয়াসলি তৈরি, যেমন আমরা যে মিউজিকটা জানি সেটাকে সারেগামা, এগুলো তো আমাদের কনসিয়াসলি তৈরি করে। কিন্তু যে মানুষটা এই সমস্ত জানে না, সারেগামা জানে না, কোনোদিন গান শেখেনি, একটা গ্রাম্য মানুষ, সরগম কি সেসব জানেই না, সে হয়তো গানের গলাটা আছে, বোধটা আছে, সে কিন্তু শুনলে গানটা গেয়ে দিতে পারে। সে ঠিক সায়ের জায়গাটা সা গাইছে, ধায়ের জায়গাটা ধাই গাইছে, যেমন সুর শুনেছে তেমনই গেয়ে দিতে পারছে। যেমন পাখিরা পারে, মানুষ যেরকম আওয়াজ করছে সেই পিচেই ঠিক আওয়াজ করতে পারে, অন্য যে আওয়াজ হচ্ছে সেটাই করতে পারে। তার কান্ট এইটার কথা বলছেন, ওই যে আমি সারেগামা সপ্তসুর বানিয়েছি ওটার কথা কান্ট বলছেন। আমার একটা ইনবিল্ট ক্যাপাসিটি আছে,
সেটার জন্য একটা ক্রাইটেরিয়ান লাগে, সেই ক্রাইটেরিয়ানটা হচ্ছে আপ্রায়োরি। এখন তেমনি আমার এথিক্যাল অ্যাকশনের জন্য একটা ক্রাইটেরিয়ান লাগবে বলে কান্টের মনে হচ্ছে, সেটা হচ্ছে পারফেক্ট বিইং। আরো বিভিন্ন কারণে লাগবে। আমরা কেন এথিক্যাল হতে চাইবো, এটা একটা খুব ইম্পর্টেন্ট যুক্তি। সেটা এথিক্স যখন পড়বে, কান্টের এথিক্স, তখন আরো ভালো করে জানতে পারবে। আমি অতটা ঢুকবো না এটার ভেতরে, কিন্তু বলবো একদল বলেন গডকে না মানলে, এটা খুব মানে যারা রিলিজিয়াস পার্সন তারা বেশি করে বলেন, কান্টের কতটা রিলিজিয়ান থাকলো, গডের এক্সিস্টেন্সই থাকলো না, আর রিলিজিয়ান কি থাকবে। কিন্তু যারা রিলিজিয়াস মানুষ তারা কান্টের সঙ্গে একমত হয়ে বলবেন সত্যি করে আমি এথিক্যাল হতে পারবো না যদি না গড থাকে। কিন্তু যারা আবার আমাদের মতন মানুষ তারা ঠিক উল্টো কথাটা বলবেন, গড থাকলে আমি এথিক্যাল হতে পারবো না। কেন? গড না থাকলে আমি এথিক্যাল হতে পারবো না কেন, আর গড থাকলে আমি এথিক্যাল হতে পারবো না কেন? যারা বলবেন গড না থাকলে আমি এথিক্যাল হতে পারবো না, তাদের আর্গুমেন্টটা হচ্ছে এই যে দেখো, আমি কোনো কাজ ভালো কাজ করি কেন? কারণ আমি মনে করি পারফেক্ট বিইং এই কাজটা করতে আদেশ করেছেন, কিংবা মনে করি এটা পারফেক্ট বিইং এর ইচ্ছার অনুসারী। তাহলে একটা পারফেক্ট বিইং মানতে হবে। পারফেক্ট বিইং এর মধ্যে কি আছে? ভালো কাজ করতে গেলে পারফেক্ট বিইং এর কোন কোয়ালিটিটা লাগবে? সেটা গুডনেস, কল্যাণ। তাহলে গুড আছে, তার মধ্যে পারফেক্ট গুড আছে। পারফেক্ট গুডের কান্ট বলছেন পারফেক্ট গুডের কনসেপ্ট না থাকলে গুড বলা যাবে না। তাহলে পারফেক্ট গুড কোথাও একটা পসিবল, এটুকু অন্তত বলতে হবে। পারফেক্ট গুড কোথাও আছে এটা বলার দরকার নেই, বা বলা যাবেও না। কিন্তু যারা রিলিজিয়াস পার্সন তারা ওই পরের স্টেপটা নেবেন, নিয়ে বলবেন পারফেক্ট গুড আছে, না হলে আমি রিলিজিয়াস, না হলে আমি ভালো কাজ করতে পারবো না। আমি ভালো কাজ করি কেন? গড বলে দিয়েছেন এই কাজটা করতে। কিন্তু আমাদের মতন যারা উল্টো দিকে চিন্তা করেন তাদের কথা হচ্ছে তুমি গড মানলে পারফেক্ট, তুমি গড মানলে এথিক্যাল হতে পারবে না। আমি একসময় একটা সোশ্যাল মিডিয়ায় একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, মানে ইজ টেক্সচুয়াল এথিক্স পসিবল? তার আন্ডারলাইন ফিলসফিটা হচ্ছে গড থেকে এথিক্স মানে আমি জানতে পারি কি করে? কোন টেক্সট থেকে এথিক্স জানতে পারি, তাই তো? গড কোন টেক্সট লিখেছেন, বেদ লিখেছেন, কুরআন লিখেছেন, বা বাইবেল লিখেছেন, কিছু 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 করে তার কমেন্টমেন্ট আমি সামহাও জানতে পেরেছি, কোন টেক্সট জানতে পেরেছি। এখন টেক্সচুয়াল, আমি যদি টেক্সচুয়াল এথিক্স করি, কান্ট করতে চাইবেন না, এটাই সমস্যা, এখানে পার্থক্য। যদি করি তাহলে কি দাঁড়াবে? সেটা দাঁড়াবে এই, আমি আনএথিক্যাল হয়ে পড়বো, নন এথিক্যাল হয়ে পড়বো। আমার অ্যাকশনের কোনো এথিক্যাল ইভ্যালুয়েশন সম্ভব হবে না, কারণ টেক্সটে যা লেখা আছে আমি তাই করি। হ্যাঁ, ওইটুকু বলা যাবে যে আমি খুব বাধ্য, ওইটুকু এথিক্যাল। কিন্তু টেক্সটে যদি মার্ডার করার কথা লেখা থাকে, অনেক টেক্সটেই লেখা আছে, অনেক রিলিজিয়াস টেক্সটেই লেখা আছে খুন করো, বলি দাও, কাফেরদের মারো, আমি সেগুলোই করব। এবং আমি এথিক্যাল, এবং যারা এই এথিক্সটা মানে, টেক্সচুয়াল এথিক্স মানে, তারা মনে করে এগুলো এথিক্যাল কাজ করছে। কাজে টেক্সটে যাই লেখা থাকবে অ্যাকচুয়ালি, কিন্তু যদি তুমি র্যাশনালি ভাবো তাহলে জিনিসটা তারা কি করছে, তারা ভাবে এথিক্যাল কাজ করছে, কারণ যেহেতু টেক্সট ফলো করছে, বলি দিচ্ছে খুব ভালো কাজ করছে, কুরবানি করছে খুব ভালো কাজ করছে, কাফের মারছে খুব ভালো কাজ করছে, তারা মনে করছে, কারণ টেক্সটে লেখা আছে। কিন্তু তুমি যদি র্যাশনালি ভাবো, তোমার পার্সোনালি যদি তুমি যদি হিউম্যান বিং হও, তোমার মনে হবে যে খুব বাজে কাজ করছে। কাউকে, কাফেরকে মেরে ফেলো, এটা খুব একটা ভালো কাজ নয়। কাফেরদের দেখতে পেলেই মেরে ফেলো, এটা খুব একটা ভালো কাজ নয়।
ভালো কাজ করছে না। অনেকেই বলে যে যারা মানে ওরকম ধর্মের নামে হত্যা করে তারা খুব ভালো কাজ করছে না। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করো যে কাজটা করছে, সে বলবে আমি তো ভালো কাজ করছি, টেক্সট এটা লেখা আছে, আমি টেক্সটকে ফলো করছি, এটা প্রিচিং। কিন্তু তুমি যদি র্যাশনালি ভাবো, সে কিন্তু আসলে টেক্সটকে ফলো করছে জাস্ট। সে একটা জম্বি, তাকে দোষ দেওয়া যাবে না এক অর্থে। কোনখানে দোষ দেওয়া যাবে? সে টেক্সটকে ফলো করছে, ওই অংশটাই দোষ দেওয়া যাবে। তারপরের অংশটা তো সে একটা মেশিন, টেক্সটে যা বলা হয়েছে সেটাই করছে। তারপরে সেটা মেশিন, একটা মেশিনকে আমি যেমন দোষ দিতে পারি না, তাকে ওই অংশটাই দোষ দিতে পারবো না। তাকে দোষ দিতে গেলে তুমি ভাবতে গেলে, তুমি ভেবে দেখো, দোষ দিতে গেলে তাকে কেন ওই টেক্সটটা ফলো করছে সেই জায়গাটায় দোষ দিতে হবে। যদি তুমি একবার বলে দাও টেক্সটটা ঠিক লেখা আছে এবং টেক্সটটা ফলো করা উচিত বা ফলো করা ইমমরাল নয়, তাহলে তার কাজটাকে ইমমরাল তুমি বলতে পারবে না, নন মরাল বলতে হবে। জাস্ট ফলো করছে, সে একটা জম্বি। কাজে টেক্সচুয়াল এথিক্স হতে পারে না। মানুষকে এথিক্যাল হতে গেলে কোনো কমান্ডমেন্ট, সব রকম ওই রকম টেক্সট ছেড়ে দিয়ে এথিক্যাল হতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি এথিক্যাল হতে হবে। এটা অপোনেন্টস আর্গুমেন্ট। ওইভাবে এথিক্যাল হওয়া যায় না টেক্সটে। আমি যার জন্য অনেক সময় আমি বরাবর ইন্ডিয়ান এথিক্স পড়াই এবং প্রত্যেক বছর পড়াতে হয়, এবং পড়াতে গিয়ে ক্লাসে গিয়ে প্রথমেই বলি, তোমরা অনেকেই আমার কাছে ইন্ডিয়ান এথিক্স পড়েছো, এই প্রবলেমটা বলি যে ইন্ডিয়ান এথিক্স হয় কি না। ইন্ডিয়ান এথিক্স বলে যেগুলো পড়ানো হয় সেগুলো ঠিক এথিক্স এর মধ্যে কিছু পড়ে না। তাতে কি পড়ানো হয় বলো দেখি? সেখানে পড়ানো হয় বুদ্ধ খুব ভালো ভালো কথা বলেছেন, অহিংসার কথা বলেছেন, সেবার কথা বলেছেন, ভারতীয় দর্শনে দানের কথা বলা আছে, ভালো কথা। তাই বলে সেগুলো এথিক্যাল হয়ে গেল? না, ইন্ডিয়ান এথিক্স বলে কিছু হয় না। ওইগুলো যেগুলো পড়াচ্ছে ওগুলোর সঙ্গে এথিক্স এর কোনো সম্পর্ক নেই। বেশিটা রিলিজিয়নের সাথে আছে। রিলিজিয়নের সাথে আছে, ওগুলো বলা যায় ভালো ভালো কথা, তার সঙ্গে এথিক্স এর কোনো সম্বন্ধ নেই। কারণ কি? তার মানে বুদ্ধ যদি বলতেন হিংসা করো, তাহলে তুমি সেটাই পড়াতে। তার মানে এখানে তোমার এই যে এথিক্স এর সঙ্গে যে কানেকশনটা, এটা কোনো নেসেসারি কানেকশন নয়, কোনো রেশনাল কানেকশন নয়, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কানেকশন। অ্যাক্সিডেন্টালি ভালো কথার সঙ্গে বুদ্ধের কথা মিলে গেছে, এইটুকু। কেন যে ওটা ভালো সেটার আলোচনা নেই। এথিক্সে আমরা যেটা আলোচনা করি সেটা হচ্ছে কেন ভালো। এটা ভালো ওটা ভালো, কোনো ওয়েস্টার্ন এথিক্স এর বইতে লেখা দেখেছো যে এই কাজটা করা ভালো, ওই কাজটা করা খারাপ? সেটাকে এথিক্স বলে না তো। কি করলে ভালো হয় সেটা বলে, কিসের বেসিসে বুঝবো কোনটা ভালো সেটা বলে। কিন্তু ইন্ডিয়ান এথিক্সে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে ওইটা ভালো, একদিন কচ্ছপের মাংস খাবে, ওখানে তাকিয়ে নমস্কার করবে, ওখানে ডিগবাজি খাবে, ওখানে জল দেবে, এগুলো এথিক্সে পড়ানো হয়। তোমার নিত্য কর্ম কি, নৈমিত্তিক কর্ম কি, বোঝো ঠেলা, এগুলোকে যদি এথিক্স বলে চালাও তো চালাতে পারো। অনেক কিছু অনেক জায়গায় ভেজাল চলে। তো যাই হোক, তো ইন্ডিয়ান এথিক্স বলে আমার বিশ্বাস কিছু হয় না, মানে নেই, কিছু হতে পারে, কেউ করতে পারে না। ভগবত গীতায় একটু আলোচনার মধ্যে ঢুকেছিলেন, কিন্তু পরে পুরোটা ঘেটে দিয়েছেন। কিন্তু বাকি জায়গায় কোথাও এটা আলোচনা নেই। যেগুলো পড়ানো হয় ওগুলো এথিক্স এর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, এবং ওগুলো পুরোপুরি নন এথিক্যাল কাজ। আমি যেই বললাম যে বুদ্ধ সব ঠিক বলেন এবং বুদ্ধ যা যা বলেছেন সেই কাজগুলো করব, যদিও বুদ্ধ সেটা ক্লেম করেননি। বুদ্ধ বলেছেন নিজে চিন্তা করো, নিজে নিজে চিন্তা করে নিজের ডিসিশন নাও। আমি বলছি বলেই সেটাকে ঠিক বলে মেনে নিও না। কিন্তু আমি যদি করি যে বুদ্ধ যা যা করেছেন সেই কাজগুলোই করব, বা বাইবেলে বলা আছে বলে সেই কাজগুলোই করব, তাহলে আমি এথিক্যাল হতে পারবো না। আর যাই হোক হই, এথিক্যাল হতে পারবো না, এটা ক্লেম। তাই কান্ট কিন্তু কমেন্ট, ওটাকে আইডিয়াল বলেছেন, বলছেন ওটা না থাকলে হবে না, ওরকম একটা আইডিয়াল না থাকলে হবে না। কিন্তু খুব সুন্দরভাবে এথিক্সকে কিন্তু টেক্সট বা কমেন্টমেন্টের হাতে ছাড়েননি। খেয়াল করে দেখো, কান্ট কিন্তু ছেড়েছেন এথিক্সকে পিওর রিজনের হাতে।
তাহলে পার্থক্যটা বুঝতে পারছো? আইডিয়াল হিসাবে গড দরকার, গড বলতে যাই বোঝায় হতে পারে, কিন্তু গডের কমান্ডমেন্টটা এথিক্স নয়, এথিক্সটা তোমার প্রিয় রিজন থেকে আসে, এবং তুমি বোঝো যে আমার রিজনটা পারফেক্ট নয়। পারফেক্ট নয় বোঝো মানে তুমি বোঝো পারফেক্ট রিজন বলে একটা কিছু আছে, তাই জন্য বোঝো আমার রিজনটা ইমপারফেক্ট। কিন্তু তোমার এথিক্যাল কমান্ডমেন্ট গুলো আসে, এথিক্যাল ইনজাংশন গুলো আসে, এথিক্যাল ইম্পারেটিভ গুলো আসে, সেগুলো ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, সেগুলো তোমাকে দেয় হচ্ছে গুড উইল, যেটা রিজনের সঙ্গে আইডেন্টিফাই করবেন উনি। এতদূর পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ড। আজকে কি আর এটাই একটু বলবো নাকি আমি আর্গুমেন্টে ঢুকবো? তোমরা বলো। তোমরা ব্যাকগ্রাউন্ডটা বুঝে গেছো যে কান্ট কেন গডের এক্সিস্টেন্স, মানে গডের এক্সিস্টেন্স মানতে পারছেন না সেটা তার যুক্তি দিয়ে, গডের এক্সিস্টেন্সের সপক্ষের আর্গুমেন্ট গুলো উনি যুক্তি দিয়ে কাটছে, যে সপক্ষের আর্গুমেন্ট গুলো দাঁড়ায় না, একটাও দাঁড়াবে না। তিনটে মেইন আর্গুমেন্ট আমরা জানি। একটাকে বলা হয় অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। তোমরা ক্লাসে যারা টিচার তোমরা ক্লাসে পড়াও অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, সেই সেন্ট অ্যানসেলম থেকে এসছে। ডেকার্তেও আমরা পড়েছি অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা খুব পপুলার আর্গুমেন্ট। এবং তারপরে আরেকটা পড়ো কসমোলজিক্যাল আর্গুমেন্ট, যেটাকে কান্ট মানে অন্য নামে বলছেন, এটাকে অনেক সময় কজাল আর্গুমেন্ট বলা হয়। ওই কসমোলজিক্যাল আর্গুমেন্টটাকে অনেক সময় কজাল আর্গুমেন্ট বলা হয়। উনি এটাকে বলছেন ওই ফিজিকো থিওলজিক্যাল আর্গুমেন্ট, এটাকে কজাল আর্গুমেন্ট বলছেন না। এটা মানে সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে ওই, বলছি এক মিনিট, আমরা বলি কজাল আর্গুমেন্ট। সেকশনটা কোথায় গেল? জায়গাটা হারিয়ে ফেলেছি, দাঁড়ো একটু দাঁড়ো। হ্যাঁ, এই যে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, আরেকটাকে বলি আমরা কসমোলজিক্যাল আর্গুমেন্ট। কসমোলজিক্যাল আর্গুমেন্টটাকে কান্ট কসমোলজিক্যাল আর্গুমেন্ট বলেছেন। ওই যে মৌলানা কিন্তু ওটাকে বলছিলেন কন্টিনজেন্সি আর্গুমেন্ট, ওটাকে কন্টিনজেন্সি আর্গুমেন্টও বলা হয়, কিন্তু মোস্ট পপুলার নাম, দুটো নাম বেশি পপুলার, সেটা হচ্ছে কজাল আর্গুমেন্ট বা কসমোলজিক্যাল আর্গুমেন্ট। কান্ট কসমোলজিক্যাল আর্গুমেন্ট শব্দটা ব্যবহার করেছেন। এটা ভারতীয় দর্শনেও পাবে, কারণের যুক্তি। কারণ অনেকগুলো ফর্মে এই যুক্তিটা ভারতীয় দার্শনিকরা দিয়েছেন। উদয়ন অনেকগুলো ফর্মে, নিজেই অনেকগুলো ফর্মে দিয়েছেন। বেদের কারণকে, জগতের কারণকে, আবার অদ্ভুত অদ্ভুত কিছু যুক্তি আছে। এই যে এরকম দেখো, ফিজিক্স জানতেন না তো, তখনকার দিনের ফিজিক্স অন্যরকম ছিল, মানে নিউটনিয়ান ফিজিক্স জানতেন না উদয়ন, তাই বলছেন এই জগৎটা, এই পাখি বলছেন, একদম ধৃতির আর্গুমেন্ট দিয়েছেন। পাখি দেখি খড়কুটো নিয়ে উড়ে যায়, তো খড়কুটোটা তো পড়ে যায় না, পাখি ধরে আছে বলে। তো জগৎটাকে কে ধরে আছে?
সত্যি করে জগৎটাকে কে ধরে আছে সেটা নিয়ে প্রাচীন যুগে প্রায় সবাই, প্রাচীন যুগে মধ্যযুগে সবাই প্রশ্নটা করেছেন। খুদা তো আরশের উপর আছেন, আল্লাহ আরশের উপর আছেন, আরশটা কার উপর আছে? জলে ভাসছে, কিন্তু জলটা কোথায় আছে? একটা মাছের পিঠে আছে, ধরে রয়েছে। ওই গিরিধারী গিরি ধারণ করেছিলেন। তাহলে কেউ ধরে থাকতে হবে, নাহলে পড়ে যাবে তো। তাহলে ফিজিক্সের এই ল গুলো জানতেন না। এই যে পড়ে না জিনিস, মানে ল অফ ইনার্শিয়া জানতেন না, না টানলে পড়ে না, ওইভাবেই থাকে, এই ল অফ ইনার্শিয়া জানতেন না। কাজে তারা ওরকম অদ্ভুত অদ্ভুত যুক্তি দিয়েছেন। সেটা আলোচনা আমরা করবো, এটা খুব ইন্টারেস্টিং আলোচনা, ফিলসফি অফ রিলিজিয়ানে আমরা আলোচনা করব। এটা হচ্ছে কসমোলজিক্যাল আর্গুমেন্ট, যেটাকে উনি কন্টিনজেন্সির আর্গুমেন্ট বলছেন, ওই মৌলানা। এবং কন্টিনজেন্সি আর্গুমেন্ট ভাষাটা একদম কান্টের থেকে ধার করেছেন। কান্ট সেই দেখো কন্টিনজেন্সি থেকেই তো নেসেসারি বিইং এ যাচ্ছেন, কান্ট ঠিক একদম ধার করেছেন। কিন্তু উনি কায়দাটা করছেন এই, ওর আর্গুমেন্টটা শুনলে বুঝতে পারবে, ডিবেটটা শুনেছো যারা তারা জানো, কায়দাটা করছেন কান্ট তো থিসিস আর অ্যান্টিথিসিস দুটোই বলেছেন। তার যে অ্যান্টিনমিতে তিনি থিসিস আর অ্যান্টিথিসিস দুটোই বলেছেন, থিসিসটার সপক্ষে দিয়েছে, যুক্তি দিয়েছেন, বিপক্ষেও যুক্তি দিয়েছেন। কিন্তু মৌলানা সাহেব খুব কায়দা করছেন, পড়েছেন কান্টের থেকে, বোঝা যাচ্ছে। কারণ কান্ট কন্টিনজেন্সি আর্গুমেন্টটা কি, মেন থিসিসের আর্গুমেন্টটা কি, কন্টিনজেন্ট এক্সিস্টেন্স থাকলে তার এটা তো ইনফাইনাইট রিগ্রেস হয়ে যাবে নেসেসারি, তাহলে ইনফাইনাইট রিগ্রেসের আর্গুমেন্ট। কন্টিনজেন্ট এক্সিস্টেন্স মানে কজাল কথাটা বলছেন না, কন্টিনজেন্ট। কান্টও তাই বলেছেন, কজাল কথাটা বলেননি, কন্টিনজেন্ট বলেছেন। কন্ডিশনড বলেছেন, কন্ডিশনড শব্দটা ব্যবহার করেছেন, তাহলে আনকন্ডিশনডে যেতে হবে। তার মানে কন্টিনজেন্ট থেকে নেসেসারি বিং, একই যুক্তি দিয়ে আমি নেসেসারি বিং এ যাচ্ছে। মৌলানাও তাই করছেন, কিন্তু অ্যান্টিথিসিসটা আর বলছেন না। কারণ অ্যান্টিথিসিসটাও বলেছেন যে ওর বিরুদ্ধেও যুক্তি দেওয়া যায়, যে এই কন্টিনজেন্সিটাই আছে, নেসেসিটি নেই। এবং কন্টিনজেন্সি অ্যাজ সাচ কোনো ফ্যালাসি নয়, সেটা নৈয়ায়িকরাও বলেন, কিন্তু যুক্তি দেওয়ার সময় যুক্তিটা দেন। কিন্তু কন্টিনজেন্সি যদি বলা হয় যে কজাল ইনফাইনাইট রিগ্রেস হবে, ওরা বলবেন এটা দোষাবহ নয়। আবার নৈয়ায়িকরা না খুব মানে দারুণ আর্গুমেন্ট দেন, ওরা তো তার্কিক, দারুণ তর্ক করেন। তুমি যেই কথা বলবে বলবে তোমার ইনফাইনাইট রিগ্রেস হচ্ছে আর বা গৌরব হচ্ছে। আর নৈয়ায়িক যখন আর্গুমেন্ট দেবেন, তুমি বলবে যে গৌরব হচ্ছে, ও বলবে ওটা ফলমুখে গৌরব। একটা এক্সাম্পল নাও, তুমি বলো এই যে মুরগি আগে ডিম আগে, মুরগি আগে ডিম আগে, এই তো গৌরব হয়ে যাবে, অনবস্থা হবে, বলতো ওটা ফলমুখে অনবস্থা, ফলমুখে গৌরব, কার্যকারণ যেখানে সেখানে অনবস্থা কোনো দোষাবহ নয়। আবার নৈয়ায়িকের প্রধান আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ গড ইজ দ্য কজাল আর্গুমেন্ট, যে ওখানের আর্গুমেন্টটা কি, কন্টেনশনটা কি, ওখানে অনবস্থা হয়ে যাবে, সেই জন্য ফার্স্ট কজ মানতে হবে, ওখানে দোষ হয় না। মহা মুশকিল নৈয়ায়িককে নিয়ে। কিন্তু কান্ট এখানে আবার বলছেন ওই ফার্স্ট কজ তো করতে দেবো না, অ্যান্টিথিসিসে বলছেন। তোমাদের আর্গুমেন্টটা খুব ইন্টারেস্টিং আর্গুমেন্ট, মনে আছে? ফার্স্ট কজ হতে গেলে ওরা বলবেন তাহলে গড তাহলে কোনো টাইমে ছিল, কোনো স্পেসে ছিল, বলে না, গড তো স্পেস টাইমের বাইরে। কারণ বলছেন বলতে দেবো না, স্পেস টাইমের বাইরে হলেও কোনো একটা টাইমে তো এই ওয়ার্ল্ডটাকে তৈরি করেছে, এই ওয়ার্ল্ডটা তো স্পেস টাইমের বাইরে হতে পারে না, ওয়ার্ল্ডটা তো স্পেস টাইমে আছে। ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করলে কোনো ক্রিয়েশনটা একটা স্পেস টাইমে হবে, আর্গুমেন্টটা এটা ছিল। এবং সেটা যদি হয় তাহলে গড যেহেতু কজ, সেই নেসেসারি কজ, সেটা কোনো একটা টাইমে থাকবে, কারণ কজ হচ্ছে মানে প্রায়র টু দ্য এফেক্ট, টেম্পোরালি প্রায়র টু দ্য এফেক্ট, তাহলে তাকে টাইমে থাকতে হবে। কার্য নিয়ত পূর্ববৃত্তি কারণম, পূর্ববৃত্তি হতে হবে তাকে,
কার্য পূর্ববৃত্তি হতে হবে, তাহলে সেটা টাইমে থেকে যাবে, আর টাইমে থেকে গেলে সেটা ওয়ার্ল্ডের পার্ট হয়ে যাবে এবং সেটা কন্ডিশনড হয়ে যাবে। যা টাইমে থাকে তা কন্ডিশনড। কাজে মৌলানার বিরুদ্ধের যুক্তিটা মৌলানা আর বলছেন না, কারণ এই যুক্তিটাও তো দিয়েছেন, কিন্তু মৌলানা এটা বলছেন না। আর ওদিকে আখতার সাহেব বয়স হয়ে গেছে, অত বুঝতে পারেন না, তিনি মূল পয়েন্ট গুলো ধরতে পারছেন, কিন্তু এই টেকনিক্যাল টার্মিনোলজিতে এসে ফেঁসে গেছেন। তিনি এগুলো পড়েননি, কান্ট পড়েননি। তিনি বলছিলেন মৌলানা সাহেব 12 থেকে 13 বার মোট পুরো ডিবেটটায় কন্টিনজেন্সি কথাটা বলেছেন, 13 বার কন্টিনজেন্সি বলেছেন কথাটা। এখন আখতার সাহেব ওইখানেই ফেঁসে গেছেন, বলছেন কন্টিনজেন্সি কি, কন্টিনজেন্সি বলছে ওই জিনিসটা কি জিনিস, আমাকে একটু বাংলা করে, মানে বাংলা না, উর্দুতে একটু বুঝিয়ে বলো দেখি। উনি তো সেটাই স্যার, সেটাই শুনছিলাম যে একজনের মানে মৌলানা সাহেব তো পুরোপুরি ফিলোসফির ফর্মাল মানে এডুকেশনটাও বোঝা যাচ্ছিল, আর জাভেদ আখতারের সেটা নেই, সেই জন্য ওই ধরতে পারছে না যুক্তিগুলো, হ্যাঁ, আর ওই জাভেদ ওই ভাষায় ঢুকতে পারছে না। ওই ভাষায় ঢুকতে পারছেন না। জাভেদ আখতারের সমস্যাটা হচ্ছে জাভেদ আখতার যুক্তিগুলো ঠিক জায়গায় ধরেছেন, কিন্তু ভাষাটাই ধরতে পারছেন না। এবং উনি ওই যে প্রবলেম অফ ইভিল বলছেন, যেখানে এটা তো যারা গড মানেন না তাদের, আমি আর আর্গুমেন্টে ঢুকছি না। ও পরের আর্গুমেন্টটা বলি, যেটা ফিজিও বলে আবার এই আলোচনাটা আমি এখানে শেষ করছি। যে একটা হলো কসমোলজিক্যাল আর্গুমেন্ট, যেটা নিয়ে অতটা আলোচনা হচ্ছিল, ওখানে আমরা ওই আলোচনাটাকে রেফার করব। আরেকটা হচ্ছে ফিজিকো থিওলজিক্যাল আর্গুমেন্ট বলে কান্ট বলছেন, যেটাকে তোমরা টেলিওলজিক্যাল আর্গুমেন্ট বলে জানো, যে একটা উদ্দেশ্যের দিকে জগৎটা যাচ্ছে, সবকিছুর একটা উদ্দেশ্য আছে। এর কোনোটাকেই এখন খুব একটা স্ট্রং আর্গুমেন্ট বলে ধরা হয় না। যেমন ডারউইন এসে দেখিয়েছেন জগতের কোনো মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডের কোনো উদ্দেশ্য নেই, ওরকম। ওটা ইভলভ করে, ন্যাচারাল সিলেকশন ইভলভ করে। পুরো থিওলজিক্যাল আর্গুমেন্টটাকে, এই ফিজিকো থিওলজিক্যাল আর্গুমেন্টটাকে উনি একেবারে নস্যাৎ করে দিয়েছেন ডারউইন, যে মানুষের জীবনের কোনো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ইত্যাদি আছে, একটা উদ্দেশ্যের দিকে এগোচ্ছে মানুষ, পরম উদ্দেশ্য লাভ করবে কোনো একদিন। ডারউইন একদম উল্টে দিয়েছেন গল্পটা, মানে ভেঙে নস্যাৎ করে দিয়েছেন, চুরমার করে দিয়েছেন। জীবনের কোনো উদ্দেশ্য নেই, ওটা ন্যাচারাল কন্ডিশন অনুসারে, ওটা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে হয়, চেঞ্জ হতে থাকে। কাজে ওই রকম উদ্দেশ্যের আর্গুমেন্টটাও দাঁড়ায় না বলে ডারউইনের ফেল। কিন্তু কান্ট একদম প্রথমে অন্টোলজিক্যাল, কেন প্রথমে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ধরলেন তার একটা যুক্তি আছে, কেন এই অর্ডারে সাজালেন সেটার একটা যুক্তি আছে, আমরা বলবো সেটা। অর্ডারে সাজানোর কান্টের কারণ আছে, কান্ট নিজে বলেননি কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ বলেছেন, কান্ট নিজেও বলে দিয়েছেন যে অর্ডারটা কেন। এখন এই যে আর্গুমেন্ট, যে কজাল আর্গুমেন্ট, এইখানে কজাল আর্গুমেন্টের মেইন যে কন্টেনশনটা, যে একটা প্রাইমারি কজ আছে, নেসেসারি কজ আছে, সেইটা কান্টের পক্ষে মানা সম্ভব নয়। এরকম নেসেসারি বিং আইডিয়াল বলে মানবেন। কিন্তু কান্টের আরেকটা দাবি হচ্ছে, দেখো নেসেসারি বিং আছে হবে না কেন, কান্ট আগেই বলে দিয়েছেন নেসেসিটি জগতে থাকে না, বলেই দিয়েছেন। কারণ নেসেসারি বিং মানে তো জগতে আছে বা রিয়েলের মধ্যে নেসেসিটি থাকে না, রিয়েলের মধ্যে এক্সিস্টস থাকে, নেসেসারিলি এক্সিস্টস থাকে না। তাহলে কান্ট এটা তো কোনোভাবেই মানতে পারে না তার এক্সিস্টেন্স। পসিবিলিটি, ইয়েস, the logical possibility is there. You cannot preclude the possibility of the necessary existence. এতদূর পর্যন্ত কান্ট যাবেন এবং বলবেন, আরেকটা পয়েন্ট এখানে বলে শেষ করছি, নেসেসিটিটা বললাম মনের মধ্যে থাকে, কথাটা পুরো বলা হলো না, অর্ধেক বলা হলো। নেসেসিটিটা মনের মধ্যে কোথায় থাকে, কিসের মধ্যে থাকে? মনের মধ্যে তো অনেক এলিমেন্ট কান্ট দেখালেন। নেসেসিটিটা জাজমেন্ট,
একটা জাজমেন্ট নেসেসারি হয়, কোনো কনসেপ্ট নেসেসারি নয়, তাই তো? সাবস্টেন্সহুড নেসেসারি নয়, কজালিটি নেসেসারি নয়, কনসেপ্ট কোনো নেসেসারি নয়, কিন্তু জাজমেন্ট নেসেসারি হতে পারে। ফায়ার নেসেসারিলি বার্নস, জাজমেন্টটা দেখো নেসেসিটি লাগাতে পারবে, কজালিটির মধ্যে নেসেসিটি লাগাতে পারবে না। দ্য কনসেপ্ট অফ কজালিটি ইজ নট নেসেসারি, সব জায়গায় লাগে না, অ্যাজ সাচ নেসেসারি নয়, কিন্তু জাজমেন্টটা আমি বলবো ফায়ার নেসেসারিলি বার্নস, এই জাজমেন্টটা নেসেসারি। তাহলে কজালিটি সম্পর্কে আমি যখন জাজমেন্ট করব তখন সেটা নেসেসারি হবে, ওয়ার্ল্ডে নেসেসিটি নেই। এখানে তাহলে বুঝতে পারছো কৃতকের সঙ্গে একেবারে কান্টের মানে বিরোধী মত, কান্টের সঙ্গে কৃতকে, কৃতকে কান্টকে কাটবেন বলবেন ওয়ার্ল্ডে নেসেসিটি আছে, কৃতকে বলবেন, কান্ট বলবেন না নেই, ওয়ার্ল্ডে নেই। এবং ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি করেন বলে কান্টের সুবিধা যে নেসেসিটির একটা মানে ধরে দিয়েছেন, কৃতকে বলছেন ওটা কনফিউজিং, ওই মানেটা ধরা যাবে না। কৃতকের আর্গুমেন্ট খুব ফ্যাসিনেটিং, কৃতকের খণ্ডনটা খুব ফ্যাসিনেটিং, তোমাদের যদি পড়েছো কিনা জানি না, কখনো সময় থাকলে পড়ে দেখো নেমিং এর নেসেসিটি বইটা, সেখানে তিনি যা আর্গুমেন্ট দিচ্ছেন কান্টকে কাটার জন্য সেটা অসাধারণ। কিন্তু কান্টের দিক থেকে আমাদের তখন কান্টকে ডিফেন্ড করার কাজ, কান্টের কথা বলবো, কৃতকে ডিফেন্ড করা ঠিক আমাদের এই আলোচনার লক্ষ্য নয়। কাজে আজকে আমরা এখানেই থাকি, শুধুমাত্র আজকে যেটা হলো সেটা হলো যে আমরা প্রিলিমস পড়লাম to the prelims for Kant's refutation of the arguments for the existence of God. Kant যে refutation করছেন arguments in support of the existence of God, সেটা প্রিলিমস, তার ব্যাকগ্রাউন্ডটা আমরা বললাম, কিছুটা ব্যাকগ্রাউন্ড কিছুটা প্রিলিম বললাম, এটা আমাদের কাজে লাগবে, এটা অবশ্যই মনে করে রাখবে। আর অবশ্যই করেই ওই ডিবেটটা শুনবে, ওটা একটা লাইভ ডিবেট ছিল, ওই ডিবেটটা শুনবে, বোধহয় লাইভ ছিল আমি জানি না বা রেকর্ডে ডিবেট ছিল, সেখানে তোমাদের এই আলোচনার প্রেক্ষিতে তোমাদের অনেক ইনসাইটস ডেভেলপ করবে, আলোচনায় সেটা খুব ভাবে হেল্প করবে তোমাদের। আজকে এখানেই শেষ করছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। এই পয়েন্ট কটা মনে রাখবে, নেসেসিটি মনে থাকে, নেসেসিটি জাজমেন্টে থাকে, আর কোথাও নেসেসিটি কান্ট রাখছেন না। নেসেসারি এক্সিস্টেন্স ওইভাবে হয় না, তাহলে নেসেসারি এক্সিস্টেন্স ইজ পসিবল বলছেন যে ওটাও জাজমেন্টাল ফর্মে নেসেসারি হবে। গড নেসেসারিলি এক্সিস্টস, এই আকারের জাজমেন্ট হবে, ওটাও জাজমেন্টাল। কিন্তু ওই জাজমেন্টের স্ট্যাটাস কি হবে সেটা আমরা পরের দিন যেদিন অন্টোলজিক্যাল আর্গুমেন্ট আলোচনা করব, ওটা একটু অন্য ধরনের জাজমেন্ট হবে, অন্য জাজমেন্টের মতো নয়, সাবজেক্ট প্রেডিকেট ফর্ম অফ জাজমেন্ট সেরকম নয়, ওটা সেই অর্থে নয়, সেটা আমরা ওই দিন আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমি এখানে শেষ করছি, আশা করি পরের দিন হবে। কিছু ছুটি ছাটা পড়েছে পরের দিন? না বোধহয়।